যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। অলরেডি দেখা হয়ে গেল আমাদের এই ঈদের মোস্ট অ্যাওয়েটিং ফিল্ম তুফান। তো তুফান ছবিটি কেমন ছিল, কি পেলাম কি হারালাম, সব কিছু নিয়ে আজকের আলোচনা। আসেন তুফান নিয়ে আলোচনা শুরু করি। তুফান গল্পে তুফানই সর্বে সর্বা, তুফানেরকে কেন্দ্র করেই সব কিছু হয়েছে। তুফানের আশেপাশে যারা ছিল তারা এক সিন দুই সিনের ক্যারেক্টার করেছে এবং সবাই। চঞ্চল চৌধুরীর এন্ট্রি হয়েছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট পরে চঞ্চল চৌধুরীর এন্ট্রি হয়েছে। শেষে একটা চমক আছে, সেই চমক নিয়ে পরে কথা বলি, আগে শুরুর কথা বলি। কোনো এক এলাকায় ছোট্ট জায়গায় একটা ছেলে জন্মগ্রহণ করে। সেই ছেলের বাবা এক প্রতিবাদী লোক, যে কিনা প্রতিবাদ করে শহীদুজ্জামান সেলিমের। এখানে শহীদুজ্জামান সেলিম যেই সিনটি করেছেন, সেই সিনটি করেছেন অনলি সম্ভবত 2 থেকে 3 মিনিটের, 2টা সিন। সেই সেলিমের সাথে ঝগড়াঝাটির এক পর্যায়ে শহীদুজ্জামান সেলিম তুফানের বাবাকে মেরে ফেলে, কিন্তু সেই মেরে ফেলাকে তুফান সহজভাবে নেয় না। তুফান সেই ছোট্ট বয়সী নিজের হাতে হত্যা করে শহীদুজ্জামান সেলিমকে। শহীদুজ্জামান সেলিমকে হত্যা করেই সে আসলে হয়ে যায় তুফান। এই তুফানকে তুফান বানাতে সাহায্য করে মিশা সওদাগর। মিশা সওদাগর ধারণা করে রাখে 15 বছর বয়সে যেই ছেলেটা শহীদুজ্জামান সেলিমের মতো লোককে মেরে ফেলে, সে একদিন আরো অনেক বড় হবে। কিন্তু সেই তুফান আরো বড় না, সে অনেক বড় হয়ে যায় এবং সেই বড় হওয়ার জন্য সে প্রথমেই হত্যা করে মিশা সওদাগরকে, যাকে কিনা সে বাবা বলে ডাকত। বাবাকে হত্যা করার পরে সে চলে যায় তার আরো বড় অভিষ্ট লক্ষ্যে। সে জেলা পর্যায় থেকে এবার ঢাকা পর্যায়ে কাজ করতে চায়। সে জানতে চায় কিভাবে ঢাকাতে সে সবচেয়ে বড় ডন হতে পারে। এই ডন হওয়ার জন্য সে কিছু লোকের সহযোগিতা নেয় এবং সেই সহযোগিতা নেওয়ার জন্য তাকে ঢাকাতে যে প্রথম আশ্রয় দেয়, সেই আশ্রয়দাতাকেই সে মেরে ফেলে। আশ্রয়দাতার চামচা খুব ট্যালেন্ট লোক, যেটা তুফানের পছন্দ হয়। সেই কারণে তুফান আশ্রয়দাতার সেই চামচাকে তার সাথে রাখে এবং যেহেতু সে ঢাকার আশেপাশে কোথায় কি আছে না আছে সেইগুলি সে জানে, এই কারণে তাকে সে নিয়ে যায় একটা ক্লাবে, যেখানে পলিটিক্যালি অনেক বিষয় নিয়ে আলোচনার এক ফাঁকে তুফান বলে ওঠে যে তোমরা যেভাবে নিজেদেরকে আলোচনা করছো, যেভাবে নিজেদেরকে জেতাতে চাচ্ছ, তোমরা আসলে জেতাতে পারবে না। যদি আমার মতো চিন্তা করো তবেই তোমরা জিততে পারবে। এখানে সালাউদ্দিন লাবলু সহ অনেকেই ছিলেন যারা পলিটিক্যাল পার্টির নেতা এবং তারা নিজেদের ক্ষমতার জাহির করতে চাচ্ছিলেন। তারা বলছিলেন যে তারা কেউ 5 খুন করেছে, কেউ 10 খুন করেছে, বাট তুই কয় খুন করছিস, এই কথা বলার সাথে সাথে তুফান সেখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে সেই তার গাড়ির ভেতর থেকে তার একটি অস্ত্র বের করে, যে অস্ত্রটা আপনি দেখেছেন অনেকটা মোটর সেলের মতো। সেখান থেকে সে আবার ভিতরে যায়, ভিতরে যে টানা গুলি করতে থাকে। ওইখানে প্রায় 50 জনের বেশি ছিল এবং 50 জনকে মেরে ফেলার পর তুফান এটা নিশ্চিত করে যে কেউ 10 খুন করেছে, কেউ 15 খুন করেছে, তুফান তাদের চেয়েও বেশি খুন করেছে। সো তুফান এখন তুফান। এই তুফান ঢাকায় নিজের অবস্থান শক্ত করতে যে এক নায়িকার সাথে তার পরিচয় হয়। এই নায়িকার সাথে যখন তার পরিচয় হয়, তখন আমরা দেখতে পারি তুফান তার ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত মনোরঞ্জনে মেয়েটাকে ব্যবহার করতে চায়। এই তুফানই যখন নিজেকে ব্যবহার করতে চায়, তুফানের সাথে তার একটি সম্পর্ক তৈরি হয়। এই যে তুফানের সাথে তার সম্পর্ক তৈরি হয়, তুফানের সেই মেয়েটির কাছে জানতে চায় যে তুমি জীবনে আর কি হতে চাও। সেই মেয়েটি তার কাছে বলে যে
বারে নাচতে চায় না, সে সিনেমার নায়িকা হতে চায়। সিনেমার যে নায়িকা হতে চায় সেই সিনেমার নায়িকা হওয়ার জন্য তার শখ আছে। তুফান তাকে আশ্বস্ত করে যে আগামীকাল থেকে বাংলাদেশের যত সিনিয়র প্রডিউসার ডিরেক্টর আছে তারা তুফান তার সাম্রাজ্য বাড়াতে একটি রাজনৈতিক দলের সাথে যোগ দিতে চায় এবং সেই রাজনৈতিক দলে প্রধান থাকে ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবুর কাছে জানতে চায় আপনারা আগামী সরকার গঠনে কোথায় থাকতে চান। ফজলুর রহমান বাবু বলে আমরা বিরোধী দল থাকতে চাই, বিরোধী দল যদি আমরা থাকতে পারি তাহলেই আমরা খুশি। কিন্তু তুফান তাদেরকে আশ্বস্ত করে আপনারা বিরোধী দলে কেন থাকবেন, আপনারা আমি থাকলে আপনারা সরকারি দলে থাকবেন। লোভ কাজ করে ফজলুর রহমান বাবুর। ফজলুর রহমান বাবু বিশ্বাসও করতে পারে না, অবিশ্বাসও করতে পারে না, কিন্তু ফজলুর রহমান বাবুর চেম্বারে বসেই সে এখান থেকেই একটা ম্যাজিক থ্রো করে। এই ম্যাজিক থ্রো করতে যে সে 4 থেকে 5 এলাকার যে টপ লিডার আছে তাদেরকে সে মেরে ফেলে এবং এটা যখন ফজলুর রহমান বাবুর কানে আসে, ফজলুর রহমান বাবু বুঝতে আর অসুবিধে হয় না যে তারা সামনে যে তুফান বসে আছে সে আসলেই তাদেরকে একটি উল্লেখযোগ্য জায়গায় স্থান করে দিতে পারে। এদিকে ঘটনা মোড় নেয় অন্যদিকে, সেই যে তার বান্ধবী মিমির একটি গানের অনুষ্ঠানে হঠাৎ করে মিমির সাথে অন্য একটি ছেলে ডান্স শুরু করে। তুফান তাকে সবার সামনে গুলি করে মেরে ফেলে। এর পরিপ্রেক্ষিতেই সেখানে আসে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী শুরুটা একটু মজাদার এন্ট্রি, এই মজাদার এন্ট্রি নিয়েই তিনি প্রবেশ করেন এবং তিনি একটি মিটিংয়ে অ্যাটেন্ড করেন। যেই মিটিংয়ে তিনি আশ্বস্ত করেন যে একটু সুযোগ পেলেই তিনি তুফানকে খেয়ে দিবেন। তুফানকে খেয়ে দেওয়ার এই বাসনা তার অনেক দিনের। এরপর সেখান থেকে তিনি চলে যান এবং একে একে খুঁজে বের করতে থাকেন তুফানের সিন্ডিকেট। তুফান সিন্ডিকেটে খুঁজতে যেয়ে তিনি সবার প্রথমেই দেখতে পান মিমিকে এবং মিমির সাথে যোগাযোগ করার এক পর্যায়ে মিমি যখন তার সাথে কথা বলতে না চায় তখন মিমিকে চঞ্চল চৌধুরী জানায় তিনি সিআইডি অফিসার, তার সাথে কথা বলতে হবে। মিমি কিছুটা ভয় পেয়ে যায় এবং কথাবার্তা তার সাথে বলে। তুফান নিয়ে নানা খোঁজ খবর নেওয়ার এক পর্যায়ে তুফান সেখানে আসে। তুফান যখন মিমিকে তার বাসায় নিয়ে আসে এবং পুলিশের ব্যাপারে সব কিছু জানায় তখন তুফান মিমির এক পরিচিতকে পুলিশের কাছে ধরিয়ে দিতে বলে, কারণ তুফান জানায় যে মিমি ওই ছেলেকে যদি ধরিয়ে দেয় তাহলে তুফান নিশ্চিন্তে দেশের বাইরে চলে যাবে। কিন্তু তুফানের প্রেমিকা হিসাবে মিমি এখানে একটি বিট্রে করে। সেই বিট্রে করার কারণে চঞ্চল চৌধুরীর হাতে শেষ পর্যন্ত ধরা খেয়ে যায় তুফান। কিন্তু এটা নিশ্চিত হওয়া যায়নি যে তুফান আসলে চঞ্চল চৌধুরীর কাছে ধরা খেয়ে গেল। মিমি কি তুফানকেই চঞ্চল চৌধুরীর হাতে তুলে দিল? যদি তুলে দেয় তাহলে দুবাই কে গেল? আর অন্য নায়িকা যে নাবিলা, সেই নাবিলার ভূমিকা কি ছিল? চঞ্চল চৌধুরী কিভাবে কনফার্ম হলো যে সে আসলে তুফানকেই মেরেছে? এই রকম একটি গোলক ধাঁধায় তুফান ছবি শেষটুকু জানতে হলে আপনাকে তুফান সিনেমা পুরোটাই দেখতে হবে। তুফান সিনেমার পরিচালনা করেছেন রায়হান রাফি। তুফান সিনেমা পরিচালনায় বেশ কিছু মুন্সিয়ানা এনেছেন। তুফান সিনেমার পরিচালনায় পরিচালক বেশ কিছু মুন্সিয়ানা এনেছেন এবং সেই মুন্সিয়ানাতে শতভাগ সফল হয়েছেন পরিচালক রায়হান রাফি। বাংলাদেশে এর আগে এই রকম গ্যাংস্টার ঘরানার ছবি অনেক হয়েছে, নানাভাবে লোকাল গ্যাংস্টার, কিন্তু সেই গ্যাংস্টারকে একটা ভিন্ন মাত্রায় প্রেজেন্টেশন এবং সেই প্রেজেন্টেশনকে একটি আন্তর্জাতিক মানের প্রেজেন্টেশনে রূপায়ণ করতে সবচেয়ে বড় যে ভূমিকা, সেই ভূমিকাটা রেখেছেন
আসলে রায়হান রাফি। রায়হান রাফির এই সিনেমাতে অনেকগুলি টুইস্ট আছে, তবে রায়হান রাফির এই সিনেমায় অনেকগুলি ছোট ছোট ভুলও আছে, ছোট ছোট মিস গাইডও আছে। এই ছোট ছোট মিস গাইড, ভুল, কমিউনিকেশন গ্যাপ, এই সব যদি বাদ দেওয়া যায় তাহলে রায়হান রাফির তুফান আপনাকে আনন্দ দেবে। তুফান সিনেমাটা আপনি যখন দেখতে যাবেন তখন আপনি যদি আপনার মাথা থেকে কেজিএফ, এনিমেল বা ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ছবিটা মাথায় না এনে স্বাভাবিকভাবে বাংলা সিনেমা দেখেন, তাহলে আপনি আরও বেশি আনন্দিত হবেন, আপনি আরও বেশি মজা পাবেন। নাবিলা এবং নাবিলার এক বন্ধুর কথা আমি এখানে বলিনি। নাবিলা এবং নাবিলার এক বন্ধুর যে পার্টটুকু রয়েছে এবং টুইস্ট যেগুলো রয়েছে, সেই টুইস্টগুলোর জন্যই আপনাকে রায়হান রাফির তুফান সিনেমাটা দেখতে হবে। সেইখানে রায়হান রাফির তুফান সিনেমাটা দেখলেই আপনি বুঝবেন যে রায়হান রাফির তুফান সিনেমায় শাকিব খান নিজেকে কতটুকু মেলে ধরেছেন। এই যে মেলে ধরা, এই যে তিনি তাকে মেলে ধরেছেন এবং সেই মেলে ধরায় মানুষের মনে কতটুকু জায়গা পেয়েছেন, সেই জায়গা পাওয়ার কারিগর রায়হান রাফি। রায়হান রাফি কি সাকিবিয়ানদের মন ভরাতে পেরেছে বা পারবে? রায়হান রাফি কি শাকিব খানকে মেগাস্টার উপাধি দিয়ে তুফান সিনেমা যে শুরু করেছেন, সেই মেগাস্টার শাকিব খান কি রায়হান রাফিকে হ্যাপি করতে পারলো? শাকিব খান কি তার সাকিবিয়ানদেরকে হ্যাপি করতে পারলো? এই রকম অসংখ্য প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। সেই পেয়ে যাওয়া উত্তর খুঁজতে আপনাকে দেখতে হবে তুফান। তুফান সিনেমাটি আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে চলছে। তুফান সিনেমাটি দেখার জন্য আপনাকে অবশ্যই আগে অনলাইনে টিকিট কেটে নিতে হবে, কারণ বুকিং করা ছাড়া আপনি আসলে টিকিট পাবেন না। আপনাদের জ্ঞাতার্থে এই সত্যটুকু জানালাম। তুফান নিয়ে আরও বিস্তারিত জানাবো আরও কয়েকদিন পর। তুফানের পুরো গল্প আপনাদেরকে আমরা বলতে পারি না, কারণ তুফানটা মাত্র রিলিজ হয়েছে, কিন্তু তুফানের টুইস্টগুলো আপনাকে মজা দেবে, তুফানের টুইস্টগুলো আপনাকে ভাবাবে, মজা দেবে, কিন্তু কাঁদাবে না।